হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাই সাইন দরবের পক্ষ থেকে। আজকে আবারও তোমাদের মাঝে চলে আসলাম একটা নতুন অধ্যায় নিয়ে। এটা এসএসসি 26 এবং 27 জন্য খুবই গুরুত্বপূর্ণ অধ্যায়। ফিজিক্সের 10 অধ্যায়, যার নাম হচ্ছে স্থির তড়িৎ। এই স্থির তড়িৎ অধ্যায়টা আজকে শুরু করব। সেই ধারাবাহিকতায় শুরু করতেছি স্থির তড়িৎ। এই স্থির তড়িতের প্রথম যে জিনিসটা আমাদের জানা উচিত সেটা হচ্ছে তড়িৎ বা চার্জের উৎপত্তি। এটা আমাদের বইয়ে সেরকম ভাবে আলোচনা করা নাই। তড়িৎ বা চার্জের উৎপত্তি সম্পর্কে যদি আমরা জানতে চাই, এই তড়িৎ বা চার্জ শব্দটা গ্রিক শব্দের থেকে নেওয়া হয়। গ্রিক শব্দের ইলেকট্রন থেকে এই শব্দটি নেওয়া হয়। তড়িৎ শব্দটি গ্রিক শব্দের ইলেকট্রন থেকে নেওয়া হয়। ইলেকট্রন শব্দটি আবার তিনটি জিনিসকে আবার বোঝায়। ইলেকট্রন শব্দের অর্থটি হচ্ছে সোলেমানি পাথর, অর্থাৎ অলৌকিক কোন একটা জিনিসকে বোঝায়। আর এই সোলেমানি পাথর মানে অ্যাম্বার গাছের আঠা বা পাইন গাছের আঠা, শক্ত আঠাকে বোঝায়। এই কিভাবে অ্যাম্বার গাছের আঠা বা পাইন গাছের আঠা বা সোলেমানি পাথর কথাটা আসলো, সেটা হচ্ছে আগে সর্বপ্রথম যে ইলেকট্রন বা এই তড়িৎ উৎপত্তি সর্বপ্রথম যে বিজ্ঞানী আবিষ্কার করেন, যে বিজ্ঞানী জানতে পান, সেই বিজ্ঞানীর নাম হচ্ছে গ্রিক দার্শনিক হেলিস। তিনি 600 অব্দে খ্রিস্টপূর্বে 600 অব্দে তিনি সর্বপ্রথম জানতে পান যে তিনি, আমার মতে যেভাবে আমি দেখছিলাম, মনে রাখছিলাম, সেটা হচ্ছে আমরা জানি যখন কোনো বাগান দিয়ে তিনি যান, তখন ওই যে বাগানের যে আম্বার গাছের আঠা বা পাইন গাছের শক্ত আঠা সুলেইমানি পাথরের মতো জ্বলার কারণে তিনি ওই পাথরটাকে তুলে রেশমি কাপড়ের সাথে ঘষে দেখেন যে কিছু পরিমাণের আকর্ষণ হয়, অর্থাৎ এক ধরনের অদ্ভুত শক্তির সৃষ্টি হয়। সেখান থেকে এই গ্রিক শব্দের ইলেকট্রনটি নেওয়া হয়। ইলেকট্রন শব্দের অর্থ হচ্ছে তড়িৎ, যাকে আমরা বলি সুলেইমানি পাথর, অদ্ভুত বা অলৌকিক কোনো একটা জিনিস। সেটা আমরা জানি যে এই পাথরটা হচ্ছে অ্যাম্বার গাছের আঠা বা পাইন গাছের শক্ত আঠাকে নির্দেশ করে। এটা সর্বপ্রথম দেন বিজ্ঞানী থেলিস। বিজ্ঞানী থেলিস ছিলেন গ্রিক দার্শনিক, অবশ্যই মনে রাখবা। থেলিস কি ছিলেন? গ্রিক দার্শনিক। কত অব্দে? অনেক, 600 অব্দে, খ্রিস্টপূর্বে 600 অব্দে গ্রিক দার্শনিক সর্বপ্রথম এই তথ্যটা দেন। এরপর গ্রিক দার্শনিক পরে বিখ্যাত বিজ্ঞানী, সেটা হচ্ছে গিলবার্ট, ডাক্তার গিলবার্ট। বহু বছর পর, তার ঠিক 1000 বছর পরে তিনি এসে আর একটা আপত্তি করেন। সেটা হচ্ছে তিনি দেখান যে 1600 সালে ডাক্তার গিলবার্ট, তিনি তো সর্বপ্রথম দেখছিলেন যে অ্যাম্বার গাছের আঠা বা পাইন গাছের আঠা যখন আমরা রেশমি কাপড় দিয়ে ঘষি, তখন এক ধরনের অদ্ভুত শক্তি সৃষ্টি হয়। সেটাকে কি বলছিলেন? তড়িৎ বা চার্জ। তিনি ডাক্তার গিলবার্ট এসে বলেন যে শুধুমাত্র অ্যাম্বার গাছের আঠা না, পাইন গাছের আঠা না, অনেক সময় দেখবা যে কি হয়, কাঁচ, তারপরে ইবোনাইট, তারপরে হচ্ছে রাবার, কাঁচ, রাবার, এগুলো কি করে? এগুলো এক ধরনের আকর্ষণ সৃষ্টি করে। এগুলো কি করে? এক ধরনের আকর্ষণ সৃষ্টি করে। শুধুমাত্র আমার গাছের আঠা বা পাইন গাছের আঠা না। এটা দেখেন সর্বপ্রথম যে ডাক্তার গিলবার্ট, তিনি এই যে গ্রিক দার্শনিক সেলিসের কথাটার উপর ভিত্তি করে তিনি দেখেন যে কাঁচও আকর্ষণ করে। রেশমি কাপড়ের সাথে যখন ঘষি, সিল্কের কাপড়ের সাথে কাঁচ ঘষলে কি করে? আকর্ষণ করে। ইবোনাইট, রাবার, আরো অনেক অনেক পদার্থ আছে। এরপর 1600 অব্দের পর, ঠিক এরপর একজন মালিক, বাগানের কর্মকর্তা, তিনি বাগান দেখভাল করছেন। তাহলে তিনি 1733 সালে একটা মতবাদ করেন যে দেখো, এই যে কাঁচ, ইবোনাইট, রাবার যেমন একটা নির্দিষ্ট ধর্ম আকর্ষণ করে, কখনো বিকর্ষণ করে, এই আকর্ষণ বিকর্ষণের উপর ভিত্তি করে তিনি বলেন এই যে চার্জ বা উৎপত্তি বা তড়িৎ যে সৃষ্টি হলো, এটার একটা কি, এটা ধর্ম হচ্ছে আলাদা। এর ধর্ম কি? ধর্ম ভিন্ন, অর্থাৎ চার্জের প্রকৃতিটা আলাদা আলাদা। চার্জ কখনো ধনাত্মক হতে পারে, কখনো ঋণাত্মক হতে পারে। এটা সর্বপ্রথম দেখান মালি। তিনি একজন বাগানের দেখভাল করতে আসছিলেন, তিনি বাগান দেখভাল করছেন। অর্থাৎ এখান থেকে দেখা যাচ্ছে যে এই যে থেলিস ছিলেন একজন দার্শনিক। তারপরে 1600 অব্দে ডাক্তার গিলবার্ট, তার পেশা ছিল ডাক্তার। এরপর বাগান কর্মকর্তা, তিনি হচ্ছে মালি, CF 205। তিনি বলেন যে চার্জের ধর্ম ভিন্ন। চার্জের ধর্ম অর্থাৎ এই যে ভিন্ন ভিন্ন চার্জ, একই ধর্ম হতে পারে না। কাঁচ, ইবোনাইট, অর্থাৎ কাঁচ যদি আমরা কখনো রেশমি কাপড় দিয়ে ঘষি বা সিল্কের কাপড় দিয়ে ঘষি, তাহলে এটা একটা ধর্ম বহন করবে। আর একটা ইবোনাইট যদি আমরা কোনো সিল্কি কাপড় বা অন্য কোনো কাপড় দিয়ে ঘষি, রেশমি কাপড় দিয়ে ঘষি, তখন এটা আর একটা ধর্ম বহন করবে। তখন এদের মধ্যে তখন পরীক্ষা করে দেখলেন যে কাঁচ এবং ইবোনাইট যখন ঘষের বিপরীত ধর্মী পরস্পরকে আকর্ষণ করে, আবার কাঁচ পরস্পরকে বিকর্ষণ করে, ইবোনাইট পরস্পরকে বিকর্ষণ করে। এভাবে তিনি কি করলেন যে চার্জের ধর্ম ভিন্ন, চার্জের ধর্ম ভিন্ন। এরপর সর্বশেষ বিজ্ঞানী আসেন 1747 সালে, বিজ্ঞানী বেঞ্জামিন
ফ্রান্স লিক, এটা আরেকটা আছে, আরো একটা নাম আছে, সেটা হচ্ছে বেঞ্জামিন ফ্রাঙ্কলিন। এই বেঞ্জামিন ফ্রাঙ্কলিন তিনি বলেন চার্জের ধর্ম দুটা, একটা হচ্ছে ধনাত্মক চার্জ, একটা পজিটিভ, একটা হচ্ছে ধনাত্মক, আর অপরটি হচ্ছে নেগেটিভ, যাকে আমরা কি বলি ঋণাত্মক। এই চার্জ উৎপত্তিটা আমাদের বইয়ে আলোচনা করা নাই, শুধু হালকা তোমাদের দিলাম যে চার্জ কিভাবে সৃষ্টি হয়। তাহলে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, চার্জ শব্দটি হচ্ছে গ্রিক শব্দের ইলেকট্রন থেকে নেওয়া হয়। এই ইলেকট্রন শব্দের অর্থটি হচ্ছে সোলেমানি পাথর, অদ্ভুত বা অলৌকিক কোনো জিনিসকে বোঝায়। এই অলৌকিক জিনিসটা কি হতে পারে? আম্বার গাছের আটা বা পাইন গাছের আটা, একটা শক্ত আটা চকমক করে ঝিলমিল করে, সেই আটাটা যখন রেশমি কাপড়ের উপর ঘষা হয় তখন এক ধরনের অদ্ভুত শক্তি সৃষ্টি হয়। এভাবে সর্বপ্রথম ডাক্তার গিলবার্ট 600 অব্দে এই চার্জ সম্পর্কে একটু ধারণা দেন। তিনি সর্বপ্রথম আবিষ্কার করেন, কিন্তু তিনি জানতেন না যে এটা চার্জ হবে। এরপর ডাক্তার গিলবার্ট 1600 অব্দে এসে তিনি প্রথম দেখান যে শুধুমাত্র আম্বার গাছের আটা বা পাইন গাছের শক্ত আঠায় এটা অদ্ভুত শক্তি সৃষ্টি করে না, কি করে কখনো কখনো কাঁচও করে, ইবুনাইটও করে, রাবারও করে, ইটিসি অনেক পদার্থ কি করে এ ধর্ম বহন করে। এরপর ডাক্তার গিলবার্টের পরে একজন মালি বাগান কর্মকর্তা 1733 সালে এসে বলেন সিএফ ডুওফাই, তিনি বলেন এই যে এই পদার্থগুলোর ধর্ম আলাদা আলাদা হয়, কখনো কাঁচ একটা ধর্ম বহন করে, কখনো ইবুনাইট একটা ধর্ম বহন করে, কখনো কখনো আকর্ষণ করে, কখনো বিকর্ষণ করে। এর উপর ভিত্তি করে তাদের ধর্ম ভিন্ন দেখান। এরপর মালির পরে পরবর্তী বিজ্ঞানী 1747 সালে বিজ্ঞানী বেঞ্জামিন ফ্রাঙ্কলিন তিনি বলেন চার্জ দুই ধরনের, একটা হচ্ছে ধনাত্মক আর একটা হচ্ছে ঋণাত্মক। এটা ছিল চার্জের উৎপত্তি। চার্জের উৎপত্তির পরে জানলাম, এরপরে চলো আমরা এই পরবর্তী কনসেপ্ট জানবো। এরপর আমরা জানবো চার্জ জিনিসটা কি। তাহলে অধ্যায়টার নামই ছিল স্থির তড়িৎ। আমরা স্থির তড়িৎ চলতড়িৎ সম্পর্কে জানবো। আগে জানি যে চার্জ বা আধান এই জিনিসটা কি সম্পর্কে জানতে হবে। চার্জ জিনিসটা কি, চলো। চার্জ হলো পদার্থ সৃষ্টিকারী মৌলিক কণাসমূহের বৈশিষ্ট্যমূলক ধর্ম। তাহলে পদার্থের সৃষ্টিকারী মৌলিক কণা সমূহের বৈশিষ্ট্যমূলক ধর্মকে কি বলে? চার্জ বলে। তাহলে মৌলিক কণা সমূহের বৈশিষ্ট্যমূলক ধর্মকে চার্জ বা আধান বলে। এই চার্জ বা আধান, চার্জ কি এই সংজ্ঞাটা ক নম্বরের জন্য আসে তোমরা দেখবা। সংজ্ঞাটা কি আমি আবার রিপিট করতেছি, চার্জ হচ্ছে পদার্থ সৃষ্টিকারী, যে পদার্থ সৃষ্টি হয় যে কণাগুলো দ্বারা, এই মৌলিক কণাগুলোর যে বৈশিষ্ট্যমূলক ধর্ম আছে সেই ধর্মটাকে বলা হয় চার্জ। অর্থাৎ চার্জ হচ্ছে পদার্থের সৃষ্টিকারী মৌলিক কণা সমূহের বৈশিষ্ট্যমূলক ধর্ম। এরপর চলো চার্জ, এই চার্জ দুই প্রকার হয়। চার্জ দুই প্রকার হয়, একটা হচ্ছে ধনাত্মক চার্জ, একটা পজিটিভ, একটা হচ্ছে ধনাত্মক, আর একটা হচ্ছে ঋণাত্মক, যাকে আমরা নেগেটিভ বলি, ঋণাত্মক চার্জ। তাহলে চার্জ দুই প্রকার, একটা ধনাত্মক চার্জ আর একটা ঋণাত্মক চার্জ, একটা পজিটিভ চার্জ, একটা অর্থাৎ নেগেটিভ চার্জ, যাকে আমরা ঋণাত্মক চার্জ বলি। চলো এই যে চার্জ দুই প্রকার দেখলাম, চার্জের একটা ধর্ম আছে, ওই যে দেখলাম আমরা উৎপত্তিতে যে চার্জ কি করবে, কখনো কখনো পরস্পরকে বিকর্ষণ করবে, কখনো পরস্পরকে কি করবে, আকর্ষণ করবে। আচ্ছা কখন বিকর্ষণ করবে, কখন আকর্ষণ করবে, এটা নির্ভর করে যখন দেখবো সমধর্মী চার্জ পরস্পরকে বিকর্ষণ করে এবং বিপরীতধর্মী চার্জ পরস্পরকে আকর্ষণ করে। চার্জ, তাহলে চার্জ দুই প্রকার দেখলাম, চার্জের সংজ্ঞা দেখলাম। চলো চার্জের প্রকৃতি দেখবো, চার্জের ধর্ম দেখবো। অর্থাৎ এখন হচ্ছে চার্জের ধর্ম। চার্জের ধর্ম, চার্জের ধর্ম হচ্ছে কি করবে, চার্জ ধর্ম হচ্ছে দুইটা, একটা হচ্ছে প্লাস প্লাস বা মাইনাস মাইনাস। এটা বুঝাচ্ছে এই দুটা জিনিস, সেটা হচ্ছে সমধর্মী চার্জ। সমধর্মী চার্জ পরস্পরকে বিকর্ষণ করে। তাহলে সমধর্মী চার্জ পরস্পরকে বিকর্ষণ করে, একটা চার্জের ধর্ম। আর একটা কি, সেটা হচ্ছে প্লাস মাইনাস অথবা মাইনাস প্লাস, বিপরীত ধর্মী চার্জ পরস্পরকে আকর্ষণ করে।
তাহলে চার্জের ধর্ম দুইটা, একটা সমধর্মী চার্জ পরস্পরকে বিকর্ষণ করে আর বিপরীতধর্মী চার্জ পরস্পরকে আকর্ষণ করে, এটা চার্জের ধর্ম। তাহলে চার্জের প্রকৃতি, এখন দেখো এই যে চার্জ যেহেতু সমধর্মী চার্জ পরস্পরকে বিকর্ষণ করে আকর্ষণ করে, আমরা চার্জের উৎপত্তি থেকে জানলাম, বিজ্ঞানীদের অনেক অবদান দেখার পরে আমরা এটা বুঝতে পারছি। এরপর চলো চার্জের ধর্মের পরে আমরা দেখবো এই যে তড়িৎ, তড়িৎ স্থির তড়িৎ, চলো তড়িৎ, আমরা বলছিলাম স্থির, চলো গতিশীল। তাহলে এই তড়িৎ দুই ধরনের, তড়িৎ কয় ধরনের? তড়িৎ হচ্ছে দুই ধরনের। আমরা দেখবো তড়িৎ বা চার্জ বা আধান, এই যে এই তড়িৎ বা চার্জ আধান হচ্ছে দুই ধরনের। একটা হচ্ছে তড়িৎ বা চার্জ বা আধান দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে স্থির তড়িৎ। তাহলে দেখো তড়িৎ, তড়িৎ দুই প্রকার। তড়িৎ কয় প্রকার? তড়িৎ হচ্ছে দুই প্রকার, যথা একটা হচ্ছে স্থির তড়িৎ আর একটা হচ্ছে চলো। তাহলে আমাদের এই 10 অধ্যায় এসএসসি তে স্থির তড়িৎ সম্পর্কে কথা বলবে, চল তড়িৎ সম্পর্কে কথা বলবে না। স্থির তড়িৎ কি? স্থির তড়িৎ হচ্ছে যে চার্জ বা আধান চলাচল করতে পারে না, যে চার্জ বা আধান চলাচল করতে পারে না, একটা বস্তুর ভিতরে আবদ্ধ থাকে, তাকে বলা হয় স্থির তড়িৎ। আর যে চার্জ বা আধান চলাচল করতে পারে, অর্থাৎ বস্তুর ভিতরে আবদ্ধ থাকে না, তাকে বলা হয় চল তড়িৎ। তোমরা যে চাও সংজ্ঞাটা নাও। স্থির তড়িতের সংজ্ঞা পরীক্ষাতে আসে। স্থির তড়িৎ যে চার্জ বা আধান চলাচল করতে চলাচল করে না, ছোট করে দিই, করে না, অর্থাৎ কোন একটি পদার্থের ভিতর, কোন একটি বস্তুর মধ্যে আবদ্ধ থাকে, তাকে স্থির তড়িৎ বলে, তাকে স্থির তড়িৎ বলে। চলো আমরা চল তড়িতের সংজ্ঞাটা সেম ভাবে নিতে পারি। চলো তড়িৎ মানে যে চার্জ বা আধান চলাচল করে, এটা দিতে পারো, তাকে চলতড়িৎ বল। তাহলে স্থির তড়িৎ এবং চলতড়িতের সংজ্ঞাটা আমরা দেখলাম। তড়িৎ দুই প্রকার, একটা হচ্ছে স্থির তড়িৎ আর একটা হচ্ছে চলতড়িৎ। আমরা এই 10 অধ্যায় স্থির তড়িৎ সম্পর্কে জানবো। আমাদের 11 অধ্যায় হচ্ছে চলতড়িৎ। আমাদের এসএসসি 26-এর জন্য এই শর্ট সিলেবাসে স্থির তড়িৎের সবার শেষ, তবে আমি আবার চলতড়িৎ দেবো ইনশাল্লাহ। আমরা ধারাবাহিকভাবে আজকের লেকচার এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম।